আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে লাইভে আসব। মেইনলি হচ্ছে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসেন যে তার সম্বন্ধে যে সমস্ত এভিডেন্স দেখিয়েছে ওই নিয়ে আমার মতামতটা জানানোর কারণটা একটাই, এটা কোনো ঝগড়ায় উস্কে দেওয়া না, বাট আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যগুলোর উপরে আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে আমি আমার বিশ্লেষণটা আমি জানাবো। ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটা বই পড়তে। একটা হচ্ছে বাংলাদেশে র, আর একটা হচ্ছে, এটা যদি পারেন এটা হচ্ছে এডিশনাল স্টাডি। ফার্স্ট হচ্ছে বাংলাদেশে, তো এটা সেকেন্ডটা হচ্ছে ইনসাইড র। এটার লেখক হচ্ছে অশোক রায়না, সে হচ্ছে সাবেক রয়ের কর্মরত ছিলেন উনি। এটা যদি বই দুটো যদি পড়েন, বই দুটো পড়ার রিকমেন্ডেশন এই জন্যই করেছি যে আমি নাহলে আমাকে অনেক কিছু বলতে হবে। সো আমি অ্যাকচুয়ালি ধরে নেব যে আপনারা যে বইটা হয়তো বা পড়েছেন। মানে মোট কথা হচ্ছে 71-এ আমরা সবাই জানি যে র অ্যাকচুয়ালি বার্থ হয়েছে 1968-এ, এবং আফটার 1965 ওয়ার তারা যখন দেখেছে যে তাদের অনেক ইনফরমেশন ছিল 65 ওয়ার, তারপর অপারেশন জিব্রাল্টার রিলেটেড, কিন্তু এগুলো অ্যানালাইসিস করার মতো তাদের সাফিসিয়েন্ট স্টাফ ছিল না। যখন এর আগে তো 1947 আগে তো উই আর পার্ট অফ MI6, ওদের যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এটা ভাগ হয়ে গেছিল। বেশিরভাগ অ্যানালিস্টরা কি পাকিস্তান সেনাবাহিনীতে চলে গেছে, বাট পাকিস্তানে চলে গিয়েছিল। সো 68 করার এই রড তৈরি করার পরে তার ফার্স্ট আমরা সবাই জানি যে সিকিম একটা ওদের গ্র্যান্ড সাকসেস, সেকেন্ড অ্যান্ড দ্য বিগেস্ট গ্র্যান্ড সাকসেস ইজ বাংলাদেশ। তারা হচ্ছে পাকিস্তানকে ভাগ করতে চেয়েছিল, এবং তারা যখনই এই পাকিস্তানকে ভাগ করার পরে তারা একদম কপি বুক গোয়েন্দা সংস্থায়, তখন তাদের প্রধান ছিল আর এন কাউ। হি ওয়াজ এ এক্স পুলিশ অফিসার, বাট হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইন্টেলিজেন্স অফিসার। সে রকে যেভাবে শুরু করেছে, যেমন 71-এ যখন হয়েছে প্রথম থেকেই তারা এটা ব্রেক করার জন্য, এই যে আগরতলা ষড়যন্ত্র, এটা ওয়াজ এ পার্ট অফ দ্য র প্ল্যান। তারা চেয়েছিল যে পাকিস্তানকে ভাগ করলেই তাদের সেভেন সিস্টারটা মোর সিকিউরড হবে। আচ্ছা, ওখানে কিন্তু তারা, এই যে আমরা সবাই জানি মুজিব বাহিনীকে কিন্তু তারা জেনারেল উবান, তারা উনি নিজে এগুলোকে ট্রেন করেছেন। ওদের মেইন কিন্তু মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা ত্রিপুরা দিয়ে চিটাগাং হিল ট্রাক্সে ঢুকে তারা ভারতের এন্টি ভারত এলিমেন্ট যারা ছিল তাদেরকে, এবং কিছু জায়গায় যা সন্দেহ করে যে এরা হয়তো এন্টি ভারত, এবং ওদেরকে মারার কাজে ব্যবহার করেছে। এবং আমরা সবাই জানি যে এরপরে যত ইভেন 75-এ যখন শেখ মুজিবের হত্যা করার পরেও তারা সবাই ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন ইন্ডিয়াতে গিয়েছে, এবং ওই ফ্যামিলি প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে এক্সটেন্সিভলি, এবং 71-এ মুজিব বাহিনী এবং যারা ছিল তাদের ইম্পর্টেন্ট পলিটিক্যাল লোকজন প্রত্যেকেই মগজ ধোলাই দেওয়া হয়েছে। এবং এটা ট্রেডিশনালি, এবং এতদিন ধরে ওরা, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে তারা খুব ধৈর্যশীল এবং একটা লং টার্ম প্ল্যানে, দিন আনি দিন খাই টাইপ না, লং টার্ম ফিউচারে আমাদের কি হবে, কাদেরকে কোন জায়গায় সেট করা যাবে। তাহলে আপনারা দেখেন যে তারা এত বছর পরে একটা সময় তারা কিন্তু এই লাস্ট 15 বছরে তারা ওই যে 71-এ ইভেন যে ইনভেস্টটা করেছে আওয়ামী লীগের উপরে, ওটার ফ্রুটটা কিন্তু খাইছে হচ্ছে এই গত 15 বছরে। ইভেন আমি যখন সেনাবাহিনীতে ছিলাম ওই সময় 2015, আমি ওই সময়কারও কিছু কিছু ঘটনা হয়তো বলবো প্রসঙ্গক্রমে আসলে, সেটা হচ্ছে তখনও মানে এককভাবে ওরা আমাদের এত কন্ট্রোল করতো না। বাট এখন যেটা, আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমি এর আগে বিভিন্ন জায়গায় কয়েকবার বলেছি, কয়েকজন অফিসারের নাম বলেছি। একজন ব্রিগেডিয়ার মোয়াজ্জম 25 লং কোর্সের, তার কাছ থেকে আমি কলকাতা লাইব্রেরি কার্ড পেয়েছি, তার কাছে বিভিন্ন বই টই যেগুলো আসতো, এগুলো বুঝাই যাইতো সবকিছু হচ্ছে। যারা আদার 100 এর হচ্ছে তারা একটা লং টার্ম ইনভেস্ট করে তাদের। আপনি যদি আপনার ফ্রেন্ডদের মধ্যে থাকে, আমার ফ্রেন্ডদের মধ্যে আছে যে আওয়ামী ফ্যামিলির ছেলে, দেখা গেছে তারা ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে চলে যায়। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা সবসময় একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে। এখানে এখন আসি হচ্ছে আমি ইলিয়াস হোসেনের ভিডিওটাতে প্রথমেই আমাকে যেটা নাড়া দিয়েছে যে আমি সেনাবাহিনীতে থাকার সময় জানতাম যে
আপনারা সবাই ফিফথ কলামিস্ট ইয়াটার সাথে পরিচিত আছেন। ফিফথ কলামিস্ট কারা? এর মধ্যে মেইন ছিল মুনতাসির মামুন, হচ্ছে লিডিং রোল মুনতাসির মামুন, এবং মুনতাসির মামুন, আরেকটা হচ্ছে নামটা লিখেছিলাম দেখে নিই, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন। আচ্ছা, আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল, এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে, দেলাওয়ার হোসেন সাঈদীর এগেনস্টে, এটা আমাকে খুব বেশি নাড়া দিছে। কারণটা হচ্ছে কি, আমি তখন থেকেই জানতাম যে আমি অ্যাকচুয়ালি জাহানারা ইমামের ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না। এখন আমি জানলাম যে সেও ভারতীয়। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল, এখানে তারা ছিল, কিন্তু শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এই দুইটা নাম আমি ভালো মতো জানতাম। তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইমলাইটে আসে নাই। আমি জানতাম যে তারা হচ্ছে এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট, এরা হচ্ছে সেই ফিফথ কলামিস্ট, এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে, এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেলাওয়ার হোসেন সাঈদীর নামে যাচ্ছাতাই মিথ্যাচার করেছে। এবং ইলিয়াস হোসেন পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেলাওয়ার হোসেন সাঈদী ছাড়া বাকি সবার নাকি ইনভলভমেন্ট ছিল, যুদ্ধাপরাধীতে থাকতে পারে। বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না। তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাঈদীর নামে, তার নামে ফিচার লিখেছেন, তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাঈদীর এগেন্স্টে মিথ্যাচার করেছেন। এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন, তাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে, কি কারণে সে আগে কি করেছে। আপনি একটা বুঝবেন যে ওই সময় আসিফ নজরুল ছিল ইয়াং, যুবক, তাই না? আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে, আনলেস হি ইজ করাপ্টেড বাই ফ্রম সাম আদার সোর্স, তাদেরকে করাপ্টেড করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে, তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি। আমরা এখন যদি ধরে নিই মানে আসিফ নজরুল একজন দৃঢ়চেতা সত্যনিষ্ঠ লোক, তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লিখেছে, এবং শাহরিয়ার কবিরের ইনফ্লুয়েন্সে যদি লিখে থাকে, তার মানে হচ্ছে তাকে ইনফ্লুয়েন্স করা যায়, এবং তাকে দিয়ে ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা গেছে। তাকে যদি ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা যায়, এবং এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন হচ্ছে চিহ্নিত ভারতীয় দালাল। আমি গোয়েন্দা সংস্থা থাকে, এদের নাম আমি শুনেছি, আসিফ নজরুলের নাম আমি শুনি নাই, বাট এই দুজনের নাম আমি শুনেছি। বাট একটা জিনিস হচ্ছে, আমাদের সবকিছুই বাতির নিচে অন্ধকার একটা কথা আছে। এই আসিফ নজরুল তখনও লাইমলাইটে আসে নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বলতেছি না যে সে স্ট্রেট ওয়ে সে ভারতীয় রয়্যাল এজেন্ট, বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন, তার মানে হচ্ছে উনি হয়তো আরো লিখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি। আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম, এর আগে একটা ভিডিওতে, যে ইলিয়াস হোসেন বলেছে যে 3 এবং 4 তারিখে আসিফ নজরুল ঢাকা ক্যান্টনমেন্টে ছিল, যেটা আমি বলেছি যে না, উনি ইয়াতে ছিল না। এটা আমি কনফার্ম করেছি থ্রু হিজ কল লিস্ট। আচ্ছা, এখন সে ছিল না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল, হামিদ তার প্রিয় বন্ধু। এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে। জেনারেল হামিদ যখন কর্নেল ছিল, লেফটেন্যান্ট কর্নেল ছিল, ডিজিএফআইতে ছিল, সে তখন এই যুদ্ধাপরাধীর যে যতগুলো মামলা আছে এইগুলাকে ম্যানিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল। সেই থেকেই আসিফ নজরুলের সাথে তার ভালো খাতির। আচ্ছা, এখন যখন 5 তারিখে বঙ্গভবনে যাবে, তাকে কি নিয়ে গেছে? তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে। জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায়, আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে, উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউটরেজিয়াস কমেন্ট, এরকম টাইপ কিছু একটা বলেছে। আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের জন্য কান্নাকাটি করছে, উনি কান্না করতেই পারেন, ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা। কিন্তু আমার কথা হচ্ছে, উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে, এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোঁটাও বলে নাই। এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে
যে 3জন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল, এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না। সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক। তারপরে আমি আরেকটা স্টোরি বলি। এর আগে আমি নাম নেই বাট এবার আমি নাম নিব। আমি কাউকে অ্যাকিউজ করবো না, কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করব। এক হচ্ছে, আমি যখন আমেরিকাতে আসি প্রথম 2017-তে আসার পরে আমি বলি আমি আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ মুনির হায়দার। আমি দেশে মুনির হায়দার যখন, সাংবাদিক মুনির হায়দার আপনারা সবাই জানেন আমেরিকায় থাকে, আমি ওনার সাথে ভলেন্টিয়ার যোগাযোগ করছি, কয়েকবার যোগাযোগ করছি, উনি ফোন ধরেন নাই, তারপরে ফোন ধরছে, আমাকে সময় দেয় নাই, তারপরে আমি সময় নিচ্ছি, ওনার সাথে দেখা করছি, ওনার সাথে কয়েকটা টক শো করছি। 2018 ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি, এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগ সরকার এগেছি আমি দেখেছি। বাট সমস্যাটা হচ্ছে, এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মুনির হায়দার কমায় দিছে। তারপরে আমি তখন মাত্র কনক সারোয়ারের শোতে আসা শুরু করছি। নিজে তো কিছু তখন, এখন একটু লাইভ করার লেখালেখি কমে গেছে, তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে। আমাকে হঠাৎ করে মুনির হায়দার ডেকে বলল যে একটু কথা বলবে, আমি যেন যাই। তো আমি ওনার বাসায় গেলাম। তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম, কথা বললাম নদীর পাড়ে। আমরা তখন ওই যে উল্টার দিকে যে ব্রঙ্কস আছে আটলান্টিকের দিকে, ওখানে আমরা বসলাম দীর্ঘক্ষণ। কথাটা ছিল হচ্ছে, উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকার থেকে যাবে। আওয়ামী লীগ সরকারের যে ভিত্তিটা এত স্ট্রং, এবং তারা অলরেডি 80 জনের মতো, এটা আমি আগে সাংবাদিক, এই স্টোরিটা আমি আগেও বলেছি মুনির হায়দারের নাম না বলে, বাট অ্যাট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইজ রিলেটেড উইথ আসিফ নজরুল। তো আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না, কোনো চেঞ্জ হবে না। অলরেডি 70-80 জন, নির্বাচন যখন, সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আওয়ামী লীগে জয়েন করবে, বা বিএনপি কি আলাদা একটা বিএনপিতে জয়েন, আওয়ামী লীগে জয়েন করবে, অথবা আলাদা করে একটা দল করবে। সো বিএনপি উইল নো মোর, মানে বিএনপি উইল ভ্যানিশ, এরকম টাইপ একটা ইয়া। তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে আগলাম, তাহলে হোয়াই উই আর ফাইটিং, মানে এটা মানে কি? হ্যাঁ ভাই, এটাই তো আমার প্রশ্ন। উনি বললো যে ফাইটিং। তারপরে আমাদের তাহলে কি করা উচিত, আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম। তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড যেটা আর কি, ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম। তখন আমি বললাম যে আমি যেন কনক ভাই, তখনও পিনাকিদার সাথে আমার যোগাযোগ হয় নাই, তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল। আমি বললাম এদেরকে মিলে ও না, তখন বোধহয় কনক, সরি, পিনাকিদার সাথে কয়েকবার ফোনে কথা বলছি বা এরকম একটা কিছু, বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা, যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি, এই 3 জন আমরা সবাই মিলে বসি।